প্রিয় দর্শক, ইউসিবি পিএলসি টু দ্য পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সামির হোসেন। দর্শক, আজ সেই ঐতিহাসিক 16 জুলাই, যেদিন গত বছর রংপুরে আবু সাইদ এবং চট্টগ্রামে ওয়াসিম নিহত হয়েছিলেন। এই দিনটি অনেক তাৎপর্যপূর্ণ। এর বাইরেও আজকে গোপালগঞ্জে এনসিপির যে মার্চ ফর গোপালগঞ্জ কর্মসূচি ছিল, সেই কর্মসূচি ঘিরে কিন্তু দিনভর নানান ঘটনা ঘটেছে। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় এনসিপির পদযাত্রা এবং ব্লকেটের বর্ষপূর্তি। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন জনাব সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক, কলামিস্ট, এবং আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার জিয়াউদ্দিন হায়দার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আপনাদের দুজনকে আমাদের আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমি সোহরাব হাসান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেটি বলছিলাম যে আজকে 16 জুলাই, গত বছর আপনি জানেন যে এদিনে রংপুর আবু সাইদ নিহত হয়েছিলেন, যেটি দেশব্যাপী খুবই আলোড়ন সৃষ্টি করেছিল। এর বাইরে চট্টগ্রামে ওয়াসিম নিহত হয়েছিলেন। এই দিনটিতে এনসিপি গোপালগঞ্জে একটি কর্মসূচি দিয়েছে এবং সেটি ঘিরে গত রাত থেকে কিন্তু একটা উত্তেজনা দেখা যাচ্ছিল। আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছিলাম যে হুমকি কিংবা পাল্টা প্রতিরোধের একটা বিষয় আমরা দেখতে পাচ্ছিলাম, এবং যেটি ধারণা করা হচ্ছিল তার ব্যতিক্রম কিছুই ঘটেনি। এই কর্মসূচি ঘিরে আপনি কি বলতে চান? ধন্যবাদ, এবং জিয়াউদ্দিন হায়দার ভাইকে শুভেচ্ছা। আজ 16 জুলাই, এই দিন আবু সাইদ সহ 6 জন জীবন দিয়েছিলেন গত বছর, এবং এটি ছিল ওই আন্দোলনের একটি মোড় ফেরানো দিন, টার্নিং পয়েন্ট যাকে বলে। এবং জাতীয় সরকার জাতীয় শোক দিবস পালন করেছে, শোক দিবস ঘোষণা করেছে। সরকারি, বেসরকারি, আধা সরকারি সব অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত ছিল। এক ধরনের ভাব গাম্ভীর্য পরিবেশে কিন্তু এই দিবসটি পালন করার কথা সারা দেশে। সেখানে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো। কেন ঘটলো, কী কারণে, এর জন্য কারা দায়ী, আমি মনে করি সরকারের উচিত এটি অনুসন্ধান করা, তদন্ত করা, এবং যারা দায়ী অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এক্ষেত্রে সরকারের প্রথম দুর্বলতা যেটা, সেটা হচ্ছে ওখানে একটু আপনি বললেন সামাজিক, সেক্ষেত্রে সরকারি প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেখানে সেনাবাহিনীর সদস্যরা আছেন, তাদের একটা সতর্ক থাকা উচিত ছিল। গোয়েন্দা বিভাগ আছে, যে সেখানে এরকম পরিস্থিতি হতে পারে, সেটি তারা যারা কর্মসূচি আহ্বান করেছে তাদেরকে জানানো, বা কি এটা মানে এই সংঘাতটা এড়ানো যেত কী করে, এড়ানো যেত কি না। আমরা দেখলাম যে এই ঘটনার পর 4 জন মানুষ জীবন দেওয়ার পর সেখানে কারফিউ জারি করা হয়েছে। তার আগে 144 ধারা জারি করা হয়েছিল। সুতরাং একটা, এবং এই যে অন্য জায়গায় সারা দেশে এনসিপির কর্মসূচিতে হচ্ছে পদযাত্রা, তা এই শান্তির পদযাত্রায় এরকম সংঘাত কেন হলো, এবং কারা এটা প্রতিরোধ করলো, সেটি সরকারের সেখানকার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যদি জানতেন যে এরকম হতে পারে, তাহলে তো না, সেটি কি মানে ধারণা করারই তো বিষয় যে সেখানে গোপালগঞ্জ, যেহেতু আওয়ামী লীগ 5 আগস্টের পরে গোপালগঞ্জে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে মিছিল করা কিংবা বড় মিছিল করা, প্রতিরোধ করা, হামলা করা, এই ঘটনাগুলো কিন্তু আমরা এর আগেও দেখেছি ধারাবাহিকভাবে। তো সেখানে তারা গেলে একটা তাদের মাধ্যমে, যেহেতু আওয়ামী লীগের পতন হয়েছে, তারা গেলে সেখানে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে, সেটি তো ধারণা করা। ক্ষোভের বহিঃপ্রকাশ, বা তারাও কর্মসূচি পালন করতো, সেখানকার নিষিদ্ধ ছাত্রলীগ বা যদি তাদের মতো করে, বা কিন্তু এই যে সংঘাত হলো, মানুষ মারা গেল, এটি কিন্তু পরিস্থিতিটাকে আমাদের সারা দেশে কিন্তু এর একটা প্রভাব পড়বে, এবং প্রভাবটা এমন যে অনেকেই প্রশ্ন করছে যে এটি কেন ঘটলো এবং এর পিছনে কারা ছিল। তাহলে কি নির্বাচনকে অনিশ্চিত করতে চাচ্ছে? কেউ বলেছেন যে এই পরিবেশ তো নির্বাচন হতে পারে না। তার মানে সবটা মিলে আমরা দেখলাম যে এই হামলা, আপনি এখানে নিন্দা করে কার দায় দেখতে পান? সরকার তাদের নিরাপত্তা দিতে পারেনি, সরকারের দায়, নাকি তারা, আপনি নির্বাচনের কথা বলছিলেন, প্রথমত যে কোনো নিরাপত্তার ক্ষেত্রে সরকারেরই প্রধান দায়। হ্যাঁ, এখন কি বলে, ঘটনার সুযোগ যে কেউ নিতে পারে। এখন এনসিপি সারা দেশে ব্লকেট ডেকেছে। এই কর্মসূচি শান্তিপূর্ণ হবে সেই নিশ্চয়তা। যদিও নাহিদ ইসলাম বলেছে রাস্তা ছেড়ে রাস্তার পাশে দাঁড়ানোর জন্য ব্লকেটের ক্ষেত্রে, এবং নাহিদ ইসলামের সেখানে বক্তৃতায় আমি মনে করি যে এক ধরনের শান্তির আহ্বান ছিল। বলছে আমরা যুদ্ধ করতে আসিনি, আমরা আমাদের কথা জানাতে এসেছি, আমাদের কর্মসূচি পালন করতে এসেছি শান্তিপূর্ণ। আবার কারো বক্তৃতায় কিন্তু এক ধরনের উস্কানিও ছিল।
যে সারা দেশের মানুষকে গোপালগঞ্জে আসতে আহ্বান জানিয়েছেন, তাহলে সারা দেশের মানুষ গোপালগঞ্জে গেলে কি হতো, কি পরিস্থিতি হতো? মানে গোপালগঞ্জের মানুষ গোপালগঞ্জে থেকেই 4 জন মানুষকে আমরা হারিয়েছি। মানে যে কোনো মৃত্যুর, সেই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের হোক বা সাধারণ মানুষ হোক, এবং এরা কিন্তু সবাই, এই 4 জনই কিন্তু আবার দলীয় না। আর যখন মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তখন গোপালগঞ্জের সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এক ধরনের ভয় তৈরি হয়েছে। তাহলে কি এখানে এই অভিযান কেন? সারা দেশে তো তারা পদযাত্রা পালন করছে, শান্তিপূর্ণ পদযাত্রা, এবং কোথাও কোনো গোলযোগ হয়নি। প্রথমত প্রশাসনের দায়ী। আপনি যেহেতু বললেন যে আমরা একটু ডাক্তার জিয়া হায়দার আপনার কাছে আসি, পদযাত্রা কর্মসূচি মার্চ টু গোপালগঞ্জে রূপান্তরিত হওয়ার কথা বলছিলেন সোহরাব হাসান, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? যে মানে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা আমরা বলছিলাম, আলোচনা হচ্ছিল যে সেখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, হুমকি ধুমকি দেওয়া হচ্ছিল, সেখানে কর্মসূচি হলো, এবং যেটি বলছিলেন যে আহ্বান জানানো হচ্ছে সারা দেশ থেকে আসার জন্য। আবার তিনি নির্বাচন প্রসঙ্গ সামনে এনেছেন যে নির্বাচন পেছানোর একটা প্রক্রিয়া কিনা। আবার এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমরা এনসিপি নেতাদের কথা বলতেও দেখেছি যে এই সরকার একটা জেলায় নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, সেক্ষেত্রে নির্বাচন কিভাবে করবে যদি বলেন। প্রথমেই আমি আপনাকে, চ্যানেল আইকে এবং চ্যানেলের সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর ইতিমধ্যেই একটা শোক বার্তা জাতিকে দিয়েছেন। এটা খুবই দুঃখজনক একটা ঘটনা গোপালগঞ্জে আজকে যা ঘটল। অবশ্যই এর তদন্ত এবং সুষ্ঠু বিচার আমাদের সবার কাম্য, কিন্তু আমার নিজের কাছে কয়েকটা প্রশ্ন আছে। সোহরাব ভাই যেভাবে বললেন, সারা দেশে তো এনসিপির এটা একটা অহিংস পদযাত্রা ছিল। গোপালগঞ্জে যখন প্রশ্ন আসলো এই অহিংস পদযাত্রা হঠাৎ করে মার্চ টু গোপালগঞ্জ কেন হলো, কারণ মার্চ শব্দটার সাথে সহিংসতার একটা কনোটেশন আছে। এইটা একটা আমার কাছে বড় প্রশ্ন। আমার দ্বিতীয় প্রশ্ন, আজকে আবু সাঈদ ওনার আজকে মৃত্যুবার্ষিকী, আমাদের সবার ভাব গম্ভীরের সাথে এই মৃত্যুবার্ষিকীটা পালন করার কথা। সেই মৃত্যুবার্ষিকীর দিন কেন এই সহিংস কনোটেশনের একটা পদযাত্রা কর্মসূচি দেওয়া হলো? আপনি কি মনে করেন এটা ইচ্ছাকৃত বা নাকি? আমি পরে আসি। আমার তৃতীয় যে প্রশ্নটা আমার মনের মধ্যে, সেটা হলো গোপালগঞ্জ তো একটা সেন্সিটিভ জায়গা। এখানে আওয়ামী গুন্ডা সন্ত্রাসীরা আগেও অনেক হামলার কাজ করেছে, এবং পুলিশ আর্মি ওনাদের হামলা করেছে, গাড়ি পুড়িয়ে দিয়েছে। সেখানে পুলিশ ছিল, আর্মি ছিল, বিভিন্ন আপনার ইন্টেলিজেন্স এজেন্সি ছিল। ওনারা কি একটুও বুঝতে পারলেন না যে ওখানকার স্থানীয় আওয়ামী সন্ত্রাসীদের তাদের কি তারা করতে যাচ্ছে, এবং তার জন্য প্রিভেন্টিভ ব্যবস্থা কেন নেওয়া হলো না? এখন 144 ধারা দেওয়া হয়েছে ঘটনার পরে, কিন্তু ঘটনার আগে এরকম পরিবেশ কেন করা হলো না যে এনসিপির যে নেতা কর্মীরা ওখানে যারা সমাবেশ করতে গিয়েছে তাদেরকে সঠিকভাবে প্রোটেকশন দেওয়ার কাজটা সরকার আগে থেকে কেন করলো না? আজকে যে আমরা শুনি 4 জন, কেউ কেউ বলে তার চেয়েও বেশি, যে জীবনগুলো ঝরলো, এই জীবন তো সরকার ফিরিয়ে দিতে পারবে না। এর জন্য দায়ী কে? আমার মনে হয় এই প্রশ্নগুলো আমার নিজের কাছে এসছে, এবং এই প্রশ্নগুলো জাতির সামনেও আমার মনে হয় এসেছে, এবং সেগুলো সবার ভাবা উচিত। না, সরকার বিবৃতি দিয়েছে, তারা সেখানে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে বিচারের মুখোমুখি। এটা তো একটা, আমি বলবো যে বিজনেস অ্যাজ ইউজুয়াল। আমি তো ভেবেছিলাম 5ই আগস্টের যে আমরা যখন শেখ হাসিনার মতো একজন সন্ত্রাসীকে দেশ থেকে পালিয়ে যেতে আমরা বাধ্য করলাম, তারপরে আমরা আর বিজনেস অ্যাজ ইউজুয়াল করব না, রাজনীতিও আমরা করব কিছুটা আউট অফ দ্য বক্স, দেশের ভালোর জন্য, দেশের মঙ্গলের জন্য। এখনও যদি আমরা বিজনেস অ্যাজ ইউজুয়াল বলি, এই ধরনের বিবৃতি দেই, তাহলে আমরা কি পরিবর্তন করলাম? আমাদের হাজার হাজার আমাদের বাচ্চারা মারা গেল, 2000-এর মতো বাচ্চারা মারা গেল, অনেক 20-30 হাজার আমাদের নিজের সন্তানরা আহত হলো। তার বিনিময়ে কি আমরা এই ধরনের বিবৃতি আমরা দিয়ে যাব? আর কত বছর আমরা দিয়ে যাব এই বিবৃতি? আমার মনে হয় না যে বিবৃতি ইজ এনাফ। সরকারের অনেক বেশি শক্ত হওয়ার দরকার ছিল, তাদের অনেক বেশি প্রোঅ্যাক্টিভ হওয়া দরকার ছিল। এরকম রিঅ্যাক্টিভ বিবৃতি দিয়ে আমার মনে হয় না যে আমরা সামনের দিকে খুব বেশি আগাতে পারবো। জনাব সোহরাব হাসান, যেটি ডাক্তার জিয়া হায়দার বলছিলেন যে আউট অফ দ্য বক্স রাজনীতি, আমরা যদি দেখি যে
গত বছর এই দিনে কিন্তু এই সময়টাতে ব্লকেট কর্মসূচিটা সামনে এসেছিল। তো যেই আকাঙ্ক্ষা নিয়ে এই কর্মসূচিগুলো এসেছিল, তারপর একটা সময় গিয়ে আমরা বলছিলাম আবু সাইদ, ওয়াসিম কিংবা আরও অনেকে নিহত হয়েছেন, একটা মানুষের মধ্যে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ তৈরি হয় এবং সরকারের একটা সময় গিয়ে তীব্র আন্দোলনের মুখে সরকারের পতন হয়। তো যেটি জিয়া হাজার বলছিলেন যে আউট অফ দ্য বক্স রাজনীতি, আমরাও সবাই ধারণা করছিল যে সরকার পরিবর্তন হলে হয়তো বা আমরা গতানুগতিক যে রাজনীতি আমরা দেখতে পেতাম সে তার বাইরে গিয়ে আমরা হয়তো নতুন কিছু দেখতে পাবো। আমরা কি 1 বছর পরে সেটা মানে মূল্যায়ন করতে পারছি কিনা, নতুন কতটুকু দেখতে পাচ্ছি, নাকি আগের মতোই কিংবা দেখার জনগণের প্রত্যাশা ছিল, আমাদের আকাঙ্ক্ষা ছিল, কিন্তু পরিবর্তন হয়নি। এবং এই যে গোপালগঞ্জের ঘটনা, এর পিছনে গত বছর গণ আন্দোলনের অংশগ্রহণকারী দলগুলোর যে বিভক্তি এবং পরস্পর এক ধরনের হিংসা, বিদ্বেষ, এমন কোনো ভাষা নেই যা ব্যবহার করছে না, এটাও কিন্তু গোপালগঞ্জের ঘটনা প্রভাবিত করতে পারে। যে যখন এবং গোপালগঞ্জে গত বছর ব্লকেটটা ছিল কি স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে, ক্ষমতার বিরুদ্ধে। আজকে ব্লকেট হলে কার বিরুদ্ধে হচ্ছে সেটা তো প্রশ্ন, সন্ত্রাসীদের। তাহলে কয়েকজন যদি সন্ত্রাসী রাষ্ট্রকে উল্টে দিতে পারে, বা এই সরকার, প্রশাসন, রাজনৈতিক দল সবাইকে যদি ভীত সন্ত্রস্ত করে, তাহলে তো আরও ভয়ের ব্যাপার। এখানে কিন্তু আবার এনসিপির পক্ষ থেকে সরকারকেও দোষারোপ করা হচ্ছে, তারা নিরাপত্তা দিতে পারছে না। তো এটা কি সরকারকে ব্যর্থ প্রমাণ করার কি একটা প্রয়াস দেখতে পান কিনা আপনি? ব্যর্থ প্রমাণ করার তো প্রয়োজন হয় না, কারণ সরকার যদি যা করার কথা, যেভাবে অ্যাক্ট করার কথা, যেভাবে তার কার্যক্রম পরিচালনা করার কথা, যেভাবে জনগণের নিরাপত্তা দেওয়ার কথা, রাজনীতি বাদ দেন, রাজনীতির বাইরে যেভাবে যেসব ঘটনা ঘটছে, রোমহর্ষক ঘটনা ঘটছে, সেখানে সরকার সফল, এটা তো বলার কোনো সুযোগ নেই। এবং একের পর আপনি রাজনীতির বাইরের ঘটনার কথা বলছেন। আমরা যদি বলি যে পুরান ঢাকায় যে ঘটনাটা ঘটলো, তো এগুলো কি সরকারের দায়িত্ব? আমরা কিন্তু দেখতে পেলাম যে এই ঘটনার পরপর কিন্তু রাজনৈতিকভাবে বিভিন্ন স্লোগান তৈরি হলো। বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আছেন, তাকে নিয়ে নানান আলোচনা। বলছি এই জায়গাগুলোর দায় কি মানে কারা নেবে তাহলে? প্রথমত যারা স্লোগান দিয়েছে তাদের দায়িত্ব নিতে হবে, এ পক্ষ পক্ষ সবার। দ্বিতীয় হচ্ছে যে সরকারের দায়িত্ব কিন্তু নিরাপত্তা দেওয়া। কোন পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে, উদ্ভূত পরিস্থিতি এখন ঘটনার পেছনে হাঁটছে, যেটি আউট অফ দ্য বক্স বলছেন জিয়া ভাই, আমি বলবো যে সরকার ঘটনার পেছনে হাঁটছে। ঘটনা বন্ধ করতে, ঘটনার মোকাবেলা করার যে তার যে প্রস্তুতি নেওয়া দরকার, তার যে সক্ষমতা দরকার, সেটা হয়তো নেই অনেকখানি। সরকারকে উৎসাহিত করছে এই ঘটনাগুলো ঘটার ক্ষেত্রে? আমি এটা মনে করি না যে সরকার উৎসাহিত করছে, কিন্তু সরকার এক ধরনের কিং কর্তব্য বিমূঢ়। মানে অনেক ক্ষেত্রেই সরকার দ্রুত কোনো পদক্ষেপ নিতে পারছে না। যেমন আইনশৃঙ্খলার পরিস্থিতি প্রশ্ন আসলো, সরকারের পক্ষ থেকে বলা হলো যে আইনশৃঙ্খলা ভালো আছে, এবং এক ধরনের পরিসংখ্যান দেওয়া হলো, যেটা আওয়ামী লীগ সরকারও দিত, যে আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, সবাই নিরাপদ। মানে সরকারকে তো যথাযথ ভূমিকা পালন করতে হবে, কোথায় সমস্যা সেটা চিহ্নিত করতে হবে। সরকার কিন্তু কতগুলো উপসর্গ নিয়ে ব্যস্ত আছে, যে এটা হলে কি হবে, এটা হলে কি হবে। এবং রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব আছে। যে রাজনৈতিক দল একত্র হয়ে, ঐক্যবদ্ধ হয়ে দুর্দণ্ড প্রতাপশালী সরকারকে সরাতে পারল, সেই রাজনৈতিক দল নির্বাচন বলেন, সংসদ বলুন, আইনশৃঙ্খলা বলুন, বা কোনো ব্যাপারেই একমত হতে পারছে না। মানে এটাও তো দুর্বলতা। এবং এই সরকারের শক্তি কিন্তু রাজনৈতিক দল মানে জনগণের প্রতিনিধিত্ব করে রাজনৈতিক দলগুলো। এখন এই রাজনৈতিক দলগুলোর মধ্যেই তো মানে অবিশ্বাস, সন্দেহ। কারণ কেউ মনে করে এই সরকার এনসিপিকে প্রতি পক্ষপাত করছে, কেউ মনে করে বিএনপির প্রতি পক্ষপাত করছে, কেউ মনে করে জামাতের প্রতি পক্ষপাত করছে। এখন সরকার এটা প্রমাণ করতে পারছে না যে তারা সঠিক পথে আছে, তারা কারো প্রতি পক্ষপাত দেখাচ্ছে না, এবং তারা সেটা প্রমাণটা কি মানে দৃশ্যমান হচ্ছে কিনা, তারা চেষ্টা করছে কিনা প্রমাণ করার জন্য, তারা যে সবার কোথাও চেষ্টা করছে। বিএনপির মতো দল, তার নেতারা 4 দিন প্রধান উপদেষ্টার কি বলে অ্যাপয়েন্টমেন্ট পাননি, তার সাথে সাক্ষাৎ করার পাননি। আবার প্রধান উপদেষ্টা সেই খত হয়তো কাটাতে লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠকও করেছেন। সরকারের মধ্যে চেষ্টা আছে, চেষ্টাটা কতটা
লন্ডনে বৈঠকই করতে হবে কেন? আর এই সরকারের কাছে নির্বাচন দাবি করতে হবে কেন? এই সরকার এসেছে তো নির্বাচন দেওয়ার জন্য। এই যে ঘটনাগুলো ঘটছে, আপনি নির্বাচন নিয়ে বললেন, এই যে ঘটনাগুলো ঘটছে, অপ্রীতিকর ঘটনা ঘটছে, এগুলো কি নির্বাচনটা দীর্ঘায়িত হওয়ার একটা ফল কিনা? নির্বাচনের তারিখ নির্ধারিত না হওয়ার উপসর্গ এগুলো। কারণ তারিখ নির্ধারিত হলে, যদি নির্বাচন হলে এগুলো বন্ধ হবে অনেকখানি। রাজনৈতিক দলগুলো তখন নির্বাচনেই তাদের মনোনিবেশ করবে। তারা সব কিছু সমস্ত শক্তিও সেখানে দিতে চাইবে যে প্রতিপক্ষকে কিভাবে মোকাবেলা করে নিজে জয়ে আনবে। আমরা তো অতীতের নির্বাচনগুলো দেখেছি, যখনই নির্বাচনী হাওয়া শুরু হয় তখন কিন্তু অন্য কিছু কারোই থাকে না, এমনকি সামাজিক অপরাধও কমে যায়। কিন্তু সরকার একটা নিয়ে ডিলেমা। এখনও শুনি যে এপ্রিল না ফেব্রুয়ারি, কেন এটা? আপনার কাছে আমরা আবারও আসবো। ডাক্তার জিয়া হায়দার, আমরা পরিবর্তন নিয়ে কথা বলছিলাম যে পরিবর্তন কাঙ্ক্ষিত সেটি হয়েছে কিনা। আপনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে কাজ করছেন, আপনি বিশ্বব্যাংকে কর্মরত ছিলেন, বিভিন্ন বিষয়ে কাজ করেছেন। আপনারা এখনও হয়তো ক্ষমতায় আসেননি কিংবা নির্বাচন সামনে হবে, নির্বাচনের আগে আপনারা এখন কি করছেন? যে ধরেন বিএনপি যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, আপনারা কি কাজগুলো করবেন বা কিভাবে দেশকে সাজাবেন, সেগুলো নিয়ে কাজ হচ্ছে কিনা? খুব ভালো প্রশ্ন। আপনারা সবাই জানেন যে বিএনপি 2022-23 সালেই 31 দফা রাষ্ট্র মেরামতের যে একটা কাঠামো, সেই কাঠামো জাতির সামনে তুলে ধরেছিল এবং 5ই আগস্টের পরে থেকে এখন পর্যন্ত বিএনপি এই 31 দফা কাঠামোকে জাতির কাছে আরও গভীরে নেওয়ার জন্য বিভিন্ন লেভেলে, জেলা উপজেলা লেভেলে অনেক কর্মশালা করেছে, অনেক কর্মী সভা করেছে এবং আমার মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম ঘটনা যে একটি দল নির্বাচনের আগেই, ম্যানিফেস্টো ঘোষণার আগেই তারা কোন খাতে কি করবে তার একটা বিশদ ব্যাখ্যা নিয়ে জাতির সামনে হাজির হয়েছে। সেটি কিভাবে আপনারা করছেন? তো এই মুহূর্তে আমরা যা করছি, অবশ্যই একদিকে আছে আপনার সংসদ নির্বাচন, বিচার ব্যবস্থা, এগুলো তো আছে, এগুলোর প্রতি অন্যান্য রাজনৈতিক দলেরও বেশি আকর্ষণ। কিন্তু আমাদের মনে হয় যে সাধারণ মানুষ তারা বেশি আগ্রহী জানার জন্য যে বিএনপি যদি নির্বাচিত হয় বা নতুন যে সরকারি আসুক না কেন, তাদের স্বাস্থ্যের কি হবে, স্বাস্থ্য ক্ষেত্রে তারা গত বছরগুলোতে যুগের পর যুগ যে বঞ্চনার শিকার, এখান থেকে তারা মুক্তি পাবে কিনা। তারা জানতে চায় যে তাদের শিক্ষা, তাদের সন্তানদের শিক্ষার কি অবস্থা হবে, তারা কি তাদের শিক্ষা কি আবারও এই শ্রমবাজার থেকে ডিসকানেক্টেড থাকবে, নাকি শিক্ষা জীবন শেষ করে তাদের সন্তানরা চাকরির মুখ দেখবে। তারা জানতে চায় তাদের পুষ্টির অবস্থা কি হবে। স্বাধীনতার 55-56 বছর পরেও কি আমাদের দেশে 23-25% শিশু অপুষ্টিতে ভুগবে, আমরা বলি স্ট্যান্টিং, খর্বাকৃতি, এই সমস্যায় ভুগবে, নাকি তারা একটা সুন্দর সুস্থর জীবন তারা সামনের দিকে এগিয়ে যাবে। তো আমরা বিএনপি আমরা কয়েকটা বিষয় নিয়ে এখন কাজ করছি এই সোশ্যাল সেক্টরের। আমরা স্বাস্থ্যর উপরে একটা গ্রুপ আমরা তৈরি করেছি, আমরা শিক্ষা, আমরা কৃষি, আমরা এনভায়রনমেন্ট, ক্লাইমেট চেঞ্জ, জবস, উইমেন্স স্ট্যাটাস, এই ভিন্ন ভিন্ন বিষয়ের উপরে আমরা ছোট ছোট প্রফেশনাল আমরা গ্রুপ তৈরি করছি। আমরা দেশের বাইরে, দেশের ভিতরে যারা এইসব বিষয়ে দক্ষ, ওনাদেরকে আমরা মোবিলাইজ করার চেষ্টা করছি। এবং আমরা যে কাজটা করছি যে 31 দফা তো ওখানে খুব সংক্ষেপে আছে, যেমন স্বাস্থ্যের ব্যাপারটা 26 নাম্বার পয়েন্ট, হ্যাঁ, সেখানে একটা ছোট প্যারাগ্রাফ আছে। ওই ছোট প্যারাগ্রাফকে আমরা চেষ্টা করছি একটা পলিসি পেপারে নিয়ে আসতে, এবং সেই পলিসি পেপার থেকে আমরা চেষ্টা করছি দেখা যে স্বাস্থ্যের উপরে বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায় কি কি করবে, তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট কিভাবে করবে। এবং এই যে কিভাবে করবে এবং কি কি করবে, এইটা আমরা দল হিসাবে না, আমরা যারা রিয়েল প্রফেশনাল, যারা এই বিষয়ে বিশেষজ্ঞ দেশের বাইরে এবং দেশের ভিতরে, তাদেরকে আমরা একসাথে করে তাদের কাছ থেকে আমরা ইনপুট নিচ্ছি। এবং আমাদের উদ্দেশ্য নির্বাচনী ম্যানিফেস্টো ঘোষণার আগেই আমরা এই কিভাবে করব এবং কি করব এবং সাধারণ মানুষের জীবনকে কিভাবে পরিবর্তন করবে, শিক্ষা, স্বাস্থ্য, সব বিষয়ের উপরে এই ব্যাপারগুলো জনগণের কাছে একেবারে নিয়ে যাওয়া, যাতে জনগণ নির্বাচনের আগেই বুঝতে পারে যে কোন দল তাদের জন্য কী নিয়ে অপেক্ষা করতেছে, তারা সরকার পরিচালনায় তাদের স্বার্থ কীভাবে দেখবে, যাতে করে ভোট দেওয়ার সময় তারা ইনফর্মড ডিসিশন নিতে পারে এবং সঠিক ভোটটা সঠিক জায়গায় দিতে পারে। জনাব সোহরাব হাসান, আপনি এর আগে যে বিষয়টি বলছিলেন যে
আমরা এখন দেখতে পাচ্ছি যে ঐকমত্য কমিশনের বৈঠক হচ্ছে কয়েকদিন পর পর, গতকালও বৈঠক ছিল। তো আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটি বিষয় ছাড়া, মৌলিক সংস্কারের ক্ষেত্রে কয়েকটি বিষয় ছাড়া বাকি বেশিরভাগ বিষয় কিন্তু একমত হতে পারছে না রাজনৈতিক দলগুলো। এটিকে আপনি কিভাবে দেখেন? সেটা তো ভয়েরও কারণ, এবং সবাই আশা করছিলেন যে 16ই জুলাই শহীদ আবু সাইদ দিবসে মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কিন্তু মানে এক ধরনের অভিযোগের সুরেই বলছেন যে আমরা তো আমাদের আমাদের সংযোজন বিয়োজন মানে আমাদের যেটা ইনপুট বা আমাদের যে পরামর্শ চেয়েছিল আমাদের কাছে সে পরামর্শ দিয়েছি ফেব্রুয়ারিতে, কিন্তু এখনও পর্যন্ত এটা চূড়ান্ত না করায় তিনি কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন এবং এক ধরনের শঙ্কাও প্রকাশ করেছেন আদৌ এই কমিশন ঐকমত্যে আনতে পারবে কিনা বা জুলাই সনদ ঘোষণা করতে পারবে কিনা। আমরা আশা করি যে পারবে, কিন্তু একই সঙ্গে আবার কথা যে যারা এখন তো সরকারি দল বিরোধী দল নয়, এই সরকার তো অন্য ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু সরকার বিএনপি রাজনৈতিক দল হিসেবে বিএনপি কিন্তু সরকারকে সমর্থনও করছে। যেমন গত বছর 15ই আগস্ট থাকবে কিনা, 15ই আগস্ট সরকারি ছুটি থাকবে কিনা, পুজো ওই দুর্গা পুজো উৎসবের নিরাপত্তা নিশ্চিত করা, আরও অনেক বিষয়ে কিন্তু সরকারকে তারা পরামর্শ দিয়েছে। কিন্তু আমি জিয়া ভাইয়ের এই যে বিশাল কর্মযজ্ঞ বা বিশাল পরিকল্পনা, এক্ষেত্রে এটা তো ভবিষ্যতের নির্বাচনের পরে, এই মুহূর্তে তো বিএনপি সবচেয়ে বড় দল হিসেবে সরকারকে এখনকার যে সমস্যার সমাধানে, হাসপাতালে ডাক্তার নেই, রোগীর চিকিৎসা পাচ্ছে না, আপনার যন্ত্রপাতি পড়ে আছে, এই ক্ষেত্রে আমি মনে করি তো সরকার রাজনৈতিক দল হিসাবে সরকারকে সজাগ করে দেওয়া, সতর্ক করে দেওয়া এবং করণীয় চিহ্নিত করা উচিত। এবং একেবারে মানুষের যেমন ধরুন এটা কীরকম যে যারা জুলাই অভ্যুত্থানে আহত হয়েছেন তাদের চিকিৎসা নিয়েও কিন্তু বিশৃঙ্খলা আমরা দেখলাম এবং তাদের রাস্তায় নামতে হয়েছে। জানি না কার কারণে, যেমন গোপালগঞ্জে বললেন যে কার দায়, এখানেও তো দায় তো সরকারি শেষমেশ, কারণ যারা ক্ষমতায় আছে তাদেরই এই জবাবদিহি করতে হবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আপনি জাতীয় ঐকমত্য কমিশনের কথা বলছিলেন, মানে আমাদের বিকল্প কি? একমত হওয়া ছাড়া তো বিকল্প না। কিন্তু এখন সবাই বসে আছে, সেখানে একমত না হলে সেটার পরিণতি কি হতে পারে? একমত না হলে এক হতে পারে সরকার একতরফা সিদ্ধান্ত দিয়ে দিতে পারে। আত্মঘাতী হবে না সেটি? আত্মঘাতী বা মানে আত্মঘাতী হবে না, সরকার তো চলে যাবে যে নির্বাচন দিয়ে, সরকারের জন্য আত্মঘাতী না। সেটি কতটা জনগণের কি বলে উপকারে আসবে, কতটা আসবে না, এই বিতর্ক আমরা করতে পারি। আবার আমরা ঐকমত্য হলাম, তারপর নতুন সরকার আসলো, তারা পাল্টেও দিতে পারে। তবে প্রিয় দর্শক, আমাদের আলোচনা চলবে, যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়াতে। জি বলুন। মানে কথা হচ্ছে যে গণতন্ত্র হচ্ছে একসঙ্গে চলা, মানে এখন কোনো ব্যাপারেই যদি আমরা একমত না হয় তাহলে এই নির্বাচনের পর যে সরকার আসবে সেটা নিয়েও তো আমরা শঙ্কিত। কেন এই সরকার যা বলবে বিরোধী দলরা সম্পূর্ণ উল্টো বলবে এবং তখন মুখ দেখা দেখি বন্ধ হবে। এখনই প্রায় মুখ দেখা দেখি বন্ধ, কারণ যে ভাষা একে অপরের বিরুদ্ধে ব্যবহার করছে, এখন তো স্বৈরাচার নাই, এখন কেন এই ভাষা ব্যবহার করা হচ্ছে, এখন কেন যেসব বিশেষণ শোনা যাচ্ছে, এবং এটি চিন্তা করা যায় না যে এটি কোনো সভ্য মানুষ করতে পারে, ভদ্র মানুষ করতে পারে। আমরা রাজনীতিতে জনগণের কল্যাণ করতে চাই, কিন্তু নিজের রুচি সংস্কৃতির নিজের রুচি, তারপর মানে এক ধরনের মানসিক যে গঠন সেটা কীরকম, আমরা এতটা নিচে কিভাবে যাই। 5 আগস্টের আগেও কিন্তু এই ধরনের ভাষা কেউ ব্যবহার করেনি। সেটি কেন হচ্ছে? মানে এটি হচ্ছে অসহিষ্ণুতা, বিভাজন করলে তো আমরা অসহিষ্ণুতা, এবং একটা হচ্ছে যে অসহিষ্ণুতা, অবিশ্বাস এবং এর থেকেই অশ্রদ্ধা, হ্যাঁ, অসম্মান। এখন নিজে আমি যদি অন্যকে সম্মান না করি, নিজেও সম্মান পাবো না। এবং সেটা আপনি দেখলেন যে যারা শুরু করলো তাদের বিরুদ্ধে আবার একই ভাষা ব্যবহার করা হলো, এবং এর শেষ কোথায়? এখানে থামবে? আমি মনে করি যে নেতৃত্ব, মানে শীর্ষ নেতৃত্ব উচিত এটা থামানো, এবং একইভাবে মানে সামনে কিভাবে এগোনো যাবে। আজকে দেখুন
এক বছর, এই জুলাই অভ্যুত্থানের 1 বছর হয়ে যাচ্ছে, হতে যাচ্ছে, হ্যাঁ 11 মাস হয়ে গেছে। তো সবাই তো আশা করেছিল যে একটা পরিবর্তন হবে, ইতিবাচক পরিবর্তন হবে, একটা মানুষের মৌলিক যে সমস্যা, এই আন্দোলনে এই গণ অভ্যুত্থানে তো শুধু রাজনৈতিক দল না, শুধু ছাত্র নেতৃত্ব যোগ দেয়নি, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর, রিক্সা চালক, অটো চালক, হকার, এরা অংশ নিয়েছে, এরা জীবন দিয়েছে। তাদের ভাগ্যের কি পরিবর্তন? আর রাজনৈতিক নেতারা কেউ হয়তো বিরোধী দলে থাকবেন, কেউ সরকারি দলে থাকবেন, কিন্তু এই যে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন বা তাদের মৌলিক চাহিদাগুলো, জিনিসপত্রের দাম বেড়েছে আর দাম কমেছে? কমেনি। হয়তো গত রোজার পর থেকে এক ধরনের সহনীয় পর্যায়ে আছে, কিন্তু তাও চাল, গরিব মানুষের প্রধান খাদ্য হচ্ছে চাল, চালের দাম বেড়েই চলেছে, অন্য পণ্য। আচ্ছা, শিক্ষা সবচেয়ে দুরবস্থা আছে। স্বাস্থ্যসেবা, এখানে যে ভাই আছেন বলতে পারবেন যে স্বাস্থ্যসেবা কতটা নাজুক, কতটা দুরবস্থার মধ্যে আছে। এর থেকে উত্তরণের পথ কী? এই সরকারের কাছ থেকে আমরা এটা চাচ্ছিলাম যে ভবিষ্যৎ নীতি পরিকল্পনা, রোডম্যাপ, পথনকশা সেটা তো থাকবে, কিন্তু এই মুহূর্তে মানুষের সমস্যাগুলো সমাধান করতে তারা কতটা সক্রিয়, কতটা সফল হয়েছে? দু একটি ক্ষেত্র ছাড়া সফল হয়। ডাক্তার জিয়া হায়দার, যেটি সোহরাব হোসেন বলছিলেন রুচির কথা, আমরা যদি বলি যে রুচি কিংবা কিছু কিছু ক্ষেত্রে আমরা রিউমার দেখতে পাই এখন, তিনি বলছিলেন যে অতি সম্প্রতি যে স্লোগানগুলো হয়েছে সেগুলো নিয়ে আমরা দেখতে পেলাম যে সালাউদ্দিন আহমেদকে নিয়ে একটা অতি সম্প্রতি মন্তব্য করা হয়েছে। এর বাইরেও আপনি যেহেতু বিএনপির প্রতিনিধিত্ব করছেন, বিএনপিকে নিয়ে চাঁদাবাজির বিভিন্ন অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে, তার মধ্যে কিছু কিছু হয়তো বা প্রমাণিত হচ্ছে, আবার কিছু কিছু দেখা যাচ্ছে সেটা রিউমার। তো এই রিউমার নিয়ে আগামী দিনের রাজনীতিতে কিংবা এই সময় রাজনীতিতে আপনি এটাকে কীভাবে মেলাবেন? মানুষ কি বিভ্রান্ত হয় কিনা? অবশ্যই বিভ্রান্ত হয়, এবং আমাদের যে এখন যে রিউমার হচ্ছে এই মুহূর্তে, রিউমার মূলত হয় কয়েকটা কারণে। তার মধ্যে একটা অন্যতম কারণ হলো যখন মানুষ ট্রান্সপারেন্সির অভাব থাকে, যখন মানুষ সঠিক তথ্য জানে না, হ্যাঁ, অজানাকে নিয়েই মানুষ রিউমার বেশি করে, তখন রিউমার করার সুযোগও পায়। এবং এখন তো আমরা এআই এর যুগে পড়েছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। রিউমার যদি আমরা তৈরি করতে চাই, হ্যাঁ, আমরা ভিডিও ক্লিপ, হ্যাঁ, খুবই সুবিধা আছে। তা আমি ট্রান্সপারেন্সির কথা এই জন্যই বললাম, এই সরকার গঠনের পর থেকেই সবগুলো রাজনৈতিক দল, বিএনপি সহ, ওনারা কিন্তু দুটো ব্যাপারে স্বচ্ছতা দাবি করেছিলেন। খুব এখন বোঝা যাচ্ছে যে অত্যন্ত যৌক্তিক কারণেই দাবি করেছিলেন। একটা স্বচ্ছতা ওনারা দাবি করেছিলেন নির্বাচনের ব্যাপারে, একটা নির্বাচনী রোডম্যাপ চেয়েছিলেন। রোডম্যাপ তো কোনো দিলে পরে এটা তো কোনো বাইন্ডিং কোনো একটা অ্যাগ্রিমেন্ট না, হ্যাঁ, রোডম্যাপ দিলে সেটা পরিবর্তন করাও যায়, কিন্তু একটা রোডম্যাপ যদি থাকতো যে কবে নাগাদ নির্বাচন হচ্ছে এবং নির্বাচনের ধরনটা কীরকম হবে, তাহলে মানে নির্বাচনকে নিয়ে যতটা রিউমার এবং যতটা কনফিউশন জনমনে তৈরি হয়েছে এবং তার ফলে যতটা কমপ্লেক্সিটি তৈরি হয়েছে, এটা কিন্তু হতো না। আরেকটা ক্ষেত্র সংস্কার একটা খুব বড় একটা শব্দ, হ্যাঁ। এই সংস্কারকে প্রথমে আপনাকে ডাইসেক্ট করতে হবে, কিসের সংস্কার, কতদিনের সংস্কার, কার জন্য সংস্কার, কে করবে। এই সংস্কারেও যদি একটা রোডম্যাপ সরকার যখন কমিশন গঠন করেছিলেন, তখন যদি একটা রোডম্যাপ যদি দিয়ে দিতেন সংস্কারের, যে হ্যাঁ, এইটা হলো সরকারের স্প্যান অফ আপনার টাইম, হ্যাঁ, এবং এই সংস্কারগুলো ব্রড লাইনে, এই সংস্কারগুলো সরকার এই মেয়াদকালেই করবে, এবং এই ধরনের সংস্কার নির্বাচনের পরে যে নির্বাচনী সরকার আসবে তারা করবে, এরকম একটা রোডম্যাপ যদি ওই সময় কমিশন গঠনের সাথে দিয়ে দিত, তাহলে পরে মনে হয় এতটা রিউমার এবং এত বেশি কনফিউশন আমাদের দেশে, আমাদের সোসাইটিতে, আমার সরকার ব্যবস্থায় থাকতো না। তা আমি এই বর্তমান রিউমারের জন্য মূলত কিছুটা দায়ী করব সরকারের এই ল্যাক অফ ট্রান্সপারেন্সি, হ্যাঁ, এইটা একটা বড় কারণ। এখন আমরা এআই এর যুগে আমরা পা দিয়েছি, ডিজিটাল টেকনোলজি দিন দিন, হ্যাঁ, এটা লাভ দিয়ে উন্নতি করছে। তো এইটার সাথে সাথে মনে রাখতে হবে, আমি একটা উদাহরণ দিই। আমার একজন আত্মীয়, ধরেন সে মধ্যবিত্ত ঘরের একটা মানুষ, তার তেমন কোনো শিক্ষা দীক্ষা নাই, তার তেমন কোনো ভ্যালুজ, তার নিজস্ব ওইটা তেমন বেশি কিছু নাই, এবং সে গরিব। ধরেন হঠাৎ করে সে যদি অনেক টাকা পেয়ে যায়, হ্যাঁ, কালকে সে হঠাৎ করে 10 কোটি টাকা পেয়ে গেল, এখন শুধু টাকা যখন তার হাতে থাকবে, একজন মানুষ যার শিক্ষা নাই, যার ওরকম ভ্যালুজ নাই, তখন সে কিন্তু একটা দানবে পরিণত হতে পারে টাকা নিয়ে। তো এখন আমরা আমাদের সামাজিকভাবে আমরা ডিজিটাল যে টেকনোলজি,
হ্যাঁ, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা কিন্তু অতটা শিক্ষিত না। হ্যাঁ, আমাদের জেনারেশন তো নাই, আমাদের পরবর্তী জেনারেশন হয়তো কিছুটা। তো আমরা এই আমাদের ইগনোরেন্সের মধ্যে কিন্তু টেকনোলজি আমাদের হাতে এসে গেছে। এই টেকনোলজি আমরা কীভাবে ম্যানেজ করব, হ্যাঁ, এটাকে আমাদের ভালোর জন্য আমরা কীভাবে ব্যবহার করব, এই জন্য কিন্তু আমরা পারিবারিকভাবে বা সামাজিকভাবে এখনও অতটা প্রস্তুত না। যার কারণে আপনার যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রতিদিন আমাদের কত রকম মেসেজ আসতেছে, হ্যাঁ, তার মধ্যে রিউমার, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, এটাকে আমি কীভাবে স্ক্রিনিং করব, এটাকে আমি কীভাবে ট্রায়াঙ্গুলেশনের মাধ্যমে কোনটা মোটামুটি সত্য এটাকে আমি আইডেন্টিফাই করব, আইডেন্টিফাই করার মতো ক্ষমতা আমার বা আমাদের সমাজের বেশিরভাগ মানুষেরই নাই। যার ফলে উই আর কাইন্ড অফ ড্রিভেন অ্যাওয়ে, হ্যাঁ, বাই রিউমার, হ্যাঁ, মোস্টলি বিকজ আমরা জানি না এটাকে আমরা কীভাবে ম্যানেজ করব। এইটা একটা। আর দ্বিতীয়ত, আমাদের একটা ডিজিটাল অ্যাক্ট ছিল, কিন্তু সেটা তো গত সরকার এমনভাবে মিসইউজ করেছে যে ওইটার মাধ্যমে যে যারা রিউমারের ভিকটিম, হ্যাঁ, তাদেরকে যে আপনার আশ্রয় দেওয়া, তাদেরকে যে প্রোটেক্ট করা, হ্যাঁ, এইটাও আমরা করতে পারতেছি না। আমাদের এখনকার যে আইনি কাঠামোর মধ্যে এটা করতে পারছি না। আমি শেষে বলতে চাই, আমাদের যেমন পুলিশ বাহিনী আছে আমাদের সমাজে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য, চোর, বদমাইশ, ডাকাত আমাদের যাতে আমাদের আঘাত করতে না পারে, আমার মনে হয় এখন আমাদের সময় এসেছে চিন্তা করার যে আমাদের এই যে রিউমার, যে ডিজিটাল যে ওয়ার্ল্ড, ওই জায়গায় রিউমার বা এখান থেকে আমাদেরকে সেফ রাখার জন্য, হ্যাঁ, আমাদেরকে নিরাপদ রাখার জন্য আমার মনে হয় আমাদের এক ধরনের ওই ব্যবস্থা আমাদের শুরু করতে হবে। ভবিষ্যৎ যারা সরকারে আসবে তাদেরকে খুব সিরিয়াসলি ভাবতে হবে যে বিভিন্ন রকম রিউমার, মিসইনফরমেশন থেকে আমাকে কীভাবে রক্ষা করা যায়। আপনি আমাদের ডক্টর মিস্টার সালাউদ্দিন আহমেদের কথা বলেছেন, দেখেন কত দুঃখজনক। উনি আপনার ওনাকে অপহরণ করা হলো, হ্যাঁ, ওনাকে ইন্ডিয়া নিয়ে ফেলে দেওয়া হলো, হ্যাঁ, গুম করে ফেলে দেওয়া হলো সেখানে। উনি 7 বছর একটা মানবেতর জীবন ওখানে উনি কাটিয়েছেন। হ্যাঁ, এখন যদি উনি শুনতে পান যে ইন্ডিয়াতে উনি খুব আরামের একটা জীবনে ছিলেন এবং সেখান থেকে এসে উনি অনেক রকম আপনার রাজনীতিতে বিভিন্ন রকম অপকৌশল চেষ্টা করতেছে, এটা কিন্তু মেন্টাল হেলথের জন্য, আমি সব কিছু বাদ দিলাম, কিন্তু একজন ব্যক্তি যদি আমি দেখি, একজন ব্যক্তি তার যে মানসিক স্বাস্থ্য, তার জন্য কিন্তু সাংঘাতিক ক্ষতিকর। কারণ আমি জানি যে আমি গত 7 বছর 8 বছর কী জীবনযাপন আমার ছিল, আমার পরিবার কী অবস্থায় ছিল। এখন হঠাৎ করে আপনি আমাকে দোষারোপ করছেন যে 7 বছর আমি নিজেকে নিজে রেখেছিলাম। হ্যাঁ, তো এইটা আমার যে মানসিক স্বাস্থ্য, এটার উপর কিন্তু মারাত্মক ক্ষতি করতেছে এবং এর প্রভাব কিন্তু সামনের দিকে আরও বাড়তে থাকবে। ধন্যবাদ ডাক্তার জিয়াউদ্দিন হায়দার এবং সোহরাব হাসান, আপনার দুজনকেই ধন্যবাদ আমাদের আজকের আলোচনায় অংশগ্রহণের জন্য। দর্শক, আমাদের অতিথিরা সাম্প্রতিক যে ঘটনাবলীগুলো ঘটছে বা ঘটেছে সেগুলো নিয়ে আলোচনার পাশাপাশি তাদের শঙ্কার কথা, তাদের প্রাপ্তি, অপ্রাপ্তি এবং প্রত্যাশার কথা তুলে ধরেছেন। দর্শক, ইউসিবি পিএলসি টু দ্য পয়েন্টে আমাদের আজকের আলোচনায় থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।